আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। আজকে আপনাদের সাথে কথা বলবো নীলুফার চৌধুরী মনির ব্যাপারে। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টক শোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই, কিন্তু তিনি সেটি করেছেন। তার সহ আলোচক ছিলেন জামাতের ইশরাক হোসেনের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরে তিনি এখানে এসে নির্বাচন করেছিলেন ইশরাকের সাথে। এই আব্দুল মান্নানের সাথে আলোচনা করতে গিয়ে তিনি আব্দুল মান্নানকে একের পর এক, আপনারা এটা দখল করেছেন, সেটা দখল করেছেন, আপনারা জাকাত খান, সেটা খান, ইত্যাদি ইত্যাদি। আব্দুল মান্নান বলছে, জাকাত খাই এই কথাটা আপনি পেলেন কোথায়? আমাদের কি হাত নাই? আমরা কি কর্ম করে খেতে পারি না? আমরা 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের কিছু মহিলা এমপি ছিল, তাদের মুখ দিয়ে শুনতাম। তার ভিতরে 1 নম্বরে ছিল অপু উকিল। এই অপু উকিল এবং নীলুফার মনি, মাঝে মাঝে আমি এদের টক শো গুলো দেখতাম। অপু উকিলের কাছে যখন এই নীলুফার মনি নাস্তানাবুদ হতো, কথার যুক্তি দিতে পারতো না, তখন ভ্যা ভ্যা করে কান্না করত। এই সমস্ত মানুষগুলো আজ হঠাৎ করেই কেন যেন তারা কেমন যেন হয়ে গেছে, তাদের উপরে কোনোদিন কোনো বিপদ ছিলই না, এরকম একটা অবস্থা। যাই হোক, সে যে কথাটি বলেছে, যে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের মূলে আঘাত করেছে, তার সেই বক্তব্যটা আসেন আগে শুনি। বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, এখন আব্দুল মান্নানকে যখন জাকাত খাওয়ার কথা বলছে, তখন আব্দুল মান্নান বলছে যে মেনে নিলাম আমরা তর্কের খাতিরে, আপনার যেহেতু আপনি বলছেন আমরা জাকাত খাই, তো এই জাকাত খাওয়াটা কি চাঁদাবাজির চেয়ে খারাপ? উনি তখন বলছে 100% জাকাত খাওয়ার চেয়ে ফিতরা খাওয়ার থেকে চাঁদাবাজি উত্তম। এখানে কিন্তু আব্দুল মান্নান একটা মাইন্ড গেম খেলেছে। আব্দুল মান্নান যদিও আলোচক হিসেবে তত ভালো না, কিন্তু সে এইখানে মুহূর্তের ভিতরে নীলুফার মনির মাইন্ড গেমটা কিন্তু সে নিয়ে খেলতে পেরেছে। এটাকেই বলে রাজনীতি, উস্কে দেয়া, অর্থাৎ তার ভিতরে কি আছে সেটি বের করে আনা। আব্দুল মান্নান বলেছে, আপা আপনি কি বলেন, আবার বলেন। এই নীলুফার মনি আবার ঠিকই সেই কথাটা, তার ভিতরে তো আসলে ক্ষোভ, ইসলাম সম্পর্কে তো এদের প্রচন্ড ক্ষোভ, এরা তো মূলত শাহবাগী। নীলুফার মনি কিন্তু শাহবাগী, এবং বিএনপির ভিতরে অসংখ্য শাহবাগী আছে। এতদিন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, এখন আস্তে আস্তে বের হচ্ছে। এই যে গুপ্ত গুপ্ত বলে না, এইগুলো সেই গুপ্ত। সে আবারও অত্যন্ত জোর দিয়ে বলছে, ডেফিনেটলি জাকাত খাওয়ার চেয়ে চাঁদাবাজি করা উত্তম। তার মানে সে চাঁদাবাজিকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। সারা দেশে তো চাঁদাবাজিতে ভরপুর হয়ে গেছে না? চাঁদাবাজিকে একটা পলিটিসাইজ করার জন্য, চাঁদাবাজিকে একটা সামাজিক কর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার এটা একটা প্রয়াস। এটা কিন্তু সে ইচ্ছা করেই বলেছে, সে তার মনের অগোচরে বেরিয়ে গেছে, বিষয়টি এমন না। অর্থাৎ তাদের যে কর্ম চাঁদাবাজি করা, এই চাঁদাবাজি নিয়ে যে হইচই শুরু হয়েছে, বাংলাদেশের মানুষকে এই মেসেজটা দেয়া যে তোমরা এত বাড়াবাড়ি করো না, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। এই ধারণাটা, এই আইডিয়াটা, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করাই মূলত নীলুফার চৌধুরীর কাজ। এখন এই নীলুফার চৌধুরী মনি, আগেই বলেছি যে এরা তো, এদের নাই কোনো লেখাপড়া, না আছে কোনো জ্ঞান গরিমা, না আছে কোনো যুক্তির ধার। ওই যে বললাম, অপু উকিলের সাথে কথা বলতে গিয়ে তাকে আমি ভ্যা ভ্যা করে কাঁদতে শুনেছি, কান্না করে দিয়েছে, কোথাও বলতে পারে না। এই নীলুফার মনি কিছুদিন আগে, সে যে শাহবাগী তার প্রমাণ লাগবে না, কিছুদিন আগে সে এরকম আরো একটি বেফাঁস কথা বলে ফেলেছিল, সেটাও ইচ্ছা করে বলেছিল। তার ভিতরে তো আসলে কলুষিত, প্রচন্ড কলুষিত, একেবারে মাকাল ফলের মতো অন্ধকার তার ভিতরে। সে উসমান হাদিকে গিনিপিগের সাথে তুলনা করেছিল, মনে আছে আপনাদের? গিনিপিগ, আমি উসমান হাদিকে এই মুহূর্তে একটা গিনিপিগ ছাড়া কিছুই বলতে পারি না। তার মানে উসমান হাদি সম্পর্কে এদের কেন যেন
এত চুলকানি। এবং মজার ব্যাপার হচ্ছে, মাঝখানে এই কথাটুকু বলে রাখি, ওসমান হাদির খুনি যেদিন ধরা পড়েছে ওই পশ্চিমবঙ্গে, সেদিনই কিন্তু এখান থেকে একজন নেতা অসুস্থ হয়ে, তার আর কোনো খোঁজ নাই। এখন রাজনীতিতে তার আর কোনো খোঁজ দেখেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও তার কোনো খোঁজ নাই। যাই হোক, বিএনপির ভিতরে অসংখ্য নেতাকর্মী এই ধরনের, তারা ভিতরে ভিতরে এমন শাহবাগী, কিছু শাহবাগী আছে বাম, ওরা তো বামই, ওরাও এই ধরনের নিকৃষ্ট কথা বলতে সাহস পায় না, যেটা এই এরা বিএনপির ভিতরে ঢুকে এই গুপ্ত বিএনপি যেগুলো, সেইগুলো এই কথাগুলো বলছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই কথা বলার পরে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই নীলুফার মনির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এরা একের পর এক এই ধরনের কথা বলেই যাচ্ছে। শুধু এইখানেই না, আপনার এই যে ঢাকা 14 আসনে যিনি ব্যারিস্টার আরমানের কাছে হেরে গেলেন, যে সানজিদা হক তুলি, এই তুলি হারলেন কি কারণে জানেন? আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই তুলির হারার অন্যতম কারণ ছিল, তুলি এই যে ইসলাম ধর্ম যে পুরুষের 4 বিবাহ করার অনুমতি দিয়ে রেখেছে, তার মানে আমি বলছি না যে আপনারা 4 বিয়ে করবেন, কিন্তু এটা তো কোরআনের একটা বিধান, ইসলামের একটা মহান বিধান। এটা আপনি করেন বা না করেন সেটা আলাদা ব্যাপার, ওই হিসাবটা আলাদা। কিন্তু এজ এ মুসলমান, মুসলিম হিসেবে তো আপনার এই কথাটা বিশ্বাস করা দরকার এবং বিশ্বাস রাখা ফরজ যে আল্লাহ এই বিধানটা দিয়ে রেখেছে। এই সানজিদা হক তুলি সরাসরি এই আয়াতের অস্বীকার করলেন যে আমার মা বোনরা কি এই অধিকার দেবে কাউকে? কাউকে দেবে না, এই অধিকার আমরা মানি না। অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিলেন। আমি তারপরের দিনই একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম বিএনপির এই সিটটা হাতছাড়া হয়ে গেল, সানজিদা হক তুলি সে হেরে যাবে, হেরেছে। আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন, আমি যে বলেছিলাম আমার মন্তব্যের ঘরে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এই নীলুফার মনি, তিনি কয়েকদিন আগে, তিনি কিন্তু প্রথমে নমিনেশন পান নাই, মূল পর্বে তিনি নমিনেশন পান নাই, পরে এই যে সংরক্ষিত মহিলা আসনে তাকে ডেকে আনা হয়েছে। আর যখনই মহিলা আসনে ডেকে আনা হয়েছে, তখন তার ভিতরের যা কিছু আছে সব এখন উতলায় উঠছে, সে আরো কিছু বলবে। অথচ ধর্ম অবমাননার বিষয়ে বাংলাদেশ দণ্ডবিধির 295 ক ধারায় বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটি জামিন অযোগ্য অপরাধ। যদি কেউ কারো কোনো ধর্মের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ধর্মকে অবমূল্যায়ন করে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং এটি জামিন অযোগ্য অপরাধ। নীলুফার মনি সেই অপরাধটি করেছে। ভাবতে পেরেছেন, ইসলামের একটা বিধান, অন্য কোনো বিষয়ে কথা বলে সেটা আলাদা বিষয়, কিন্তু চাঁদাবাজির সাথে জাকাতের তুলনা, এটা কোন দেশে আসি রে ভাই আমরা? কোন কোন মুখ দিয়ে এই কথাটা বলেছে? নামটা তো কত চমৎকার, নীলুফার চৌধুরী মনি। হ্যাঁ, একেবারে পুরো মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, সবই মুসলমান। সে চাঁদাবাজিকে এর থেকে উত্তম বানাই দিল। এই মহিলা আর কিছুদিন পরে সে এই কথা বলবে যে বিয়ের চেয়ে পতিতাবৃত্তি উত্তম। এই কথা বললো বলে, কারণ এদের তো এটা ভালো লাগে না। এই জায়গাগুলোতে এদের চরম চুলকানি। আপনাদের মনে পড়ে শেখ হাসিনার আমলে লতিফ সিদ্দিকী লন্ডনে বসে সে হজ এবং উমরা নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? একটু মনে রাখতে হবে তো। লতিফ সিদ্দিকী বলেছিল যে এই যে আকাম্যা হজ করার জন্য মানুষ সৌদি আরবে যায়, এই সমস্ত টাকা ওখানে খরচ না করে অন্য জায়গায়, মানে তিনি আরো বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার পরে যখন বাংলাদেশে প্রচন্ড সমালোচনা শুরু হলো, তখন কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ কিন্তু মূলত ইসলাম ধর্ম সম্পর্কে তার এত বেশি মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভিতরে ধর্মবিদ্বেষী বেশি, এখানে শাহবাগী বেশি, নাস্তিক বেশি, বাম বেশি, তসলিমা নাসরিনদের মতো মহিলাদের আনাগোনা এখানে বেশি। তারপরেও সেই শেখ হাসিনাও যখন প্রচুর চাপ সৃষ্টি হলো, তখন এই লতিফ সিদ্দিকী কিন্তু তখন বস্ত্র ও পাট মন্ত্রী, এই লতিফ সিদ্দিকীকে লাথি মেরে, পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছিল মন্ত্রিসভা থেকে শেখ হাসিনা, এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিলেন, একই কথা, বরং তার থেকেও ভয়ঙ্কর। তিনি হজকে একটু স্বাভাবিকভাবেই বলেছিলেন যে আকাম্যা হজ, আর নীলুফার মনি বলছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক উত্তম। এগুলো আমরা বুঝি। নীলুফার মনি কেন এই কথাটি বলছে? কারণ সে তো এমপি হয়েছে, তার কাজ এখন একমাত্র উপার্জন সোর্স হবে চাঁদাবাজি। তার বিভিন্ন জায়গায় অলরেডি লোকজন লাগিয়ে রেখেছে, যেটা চলছে, এটা আরো চলবে।
এখন এই চাঁদাবাজিকে জাস্টিফিকেশন করতে হবে, এটিকে জাস্টিফাই করতে হবে, সমাজের ভিতরে এটি প্রতিষ্ঠিত করতে হবে। কবে যেন নীলুফার মনি বলে ফেলে যে নামাজ রোজার মতোই চাঁদাবাজি ফরজ, এই কথা সে বলে ফেললো বলে এতে কোনো সন্দেহ নাই, এরা যা খুশি তাই বলতে পারে। সুতরাং নীলুফার মনির এই জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা। সরকার যদি এরকম ইসলাম বিদ্বেষী মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, বিশেষ করে বিএনপি সরকার, তাহলে আখেরে সরকারের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব দ্রুত বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং এই নির্বাচনগুলো যখন অনুষ্ঠিত হবে তখন সারা বাংলাদেশে রাজনীতির যে লুকায়িত শক্তিগুলো রয়েছে পুরো শক্তিটা বের হয়ে আসবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে যে কোনোভাবে হোক, এবং স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ ছাড়বে না। বিশেষ করে ইউনিয়ন নির্বাচন, এটা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই। কিন্তু সেই বিষয়গুলি নিয়ে হয়তো ভিন্ন আলাপ আলোচনা করবো, কিন্তু এখন যেটি আলোচনা করবো সেটা হলো ঢাকা যে দুটো অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটো নির্বাচন খুব সম্ভবত দ্রুত হতে যাচ্ছে। ইতিমধ্যে জামাত দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, ধরা হচ্ছে বা মনে করা হচ্ছে যে ওনারাই হবেন আগামী দিনে বিএনপির প্রার্থী। তো সেখানে দক্ষিণ সিটিতে সালাম সাহেব আছেন, কিন্তু সালাম সাহেবের এগেনস্টে সেখানে যে জনতার মেয়র ইশরাক, তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে কিংবা তার এমপিগিরি ছেড়ে তিনি মেয়র নির্বাচন করবেন, এই ব্যাপারে তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন। কিন্তু দল যদি তাকে মনোনয়ন না দেয়, এক্ষেত্রে পুরনো ঢাকা কেন্দ্রিক তার যে আত্মীয় আছে, স্বজন আছে, ভোটার আছে, বা তার যে বিশাল কর্মী বাহিনী আছে, তারা এই বর্তমান যিনি আব্দুল সালাম সাহেব আছেন তার পাশে থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যদিকে আরেকটি অংশ, অর্থাৎ ধরুন যে এখন এই যে মির্জা আব্বাস সাহেবের আত্মীয় স্বজন, তো যেহেতু মির্জা আব্বাস একসময় ঢাকার মেয়র ছিলেন, তো এখানে একটা যৌগিক ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের পরিবার এবং সাদেক হোসেন খোকার পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল এবং সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু উপরে তাদের মধ্যে যতটাই খাতির থাকুক না কেন, এক্ষেত্রে ইশরাক যদি সালাম সাহেবের বিরোধিতা করে, মির্জা আব্বাসের যারা লোকজন আছে তারা সালাম সাহেবের পক্ষে যেতে পারে। আবার এটাও হয়ে যেতে পারে, সেটা হলো যে ইশরাক সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের যারা পরিবারের লোকজন আছে তারা একত্রে মোটামুটি সালাম সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করতে পারে, এবং যে কাজটি আওয়ামী লীগ জামানাতে মেয়র মহিউদ্দিনকে হারানোর জন্য চট্টগ্রামের যত লোক আছে, যেমন ধরেন ডক্টর আফসারুল আমিন, আব্দুল লতিফ, শামসুল হক, তারপর শেষে আখতারুজ্জামান বাবু, ওনাদের বিভিন্ন রকম রাজনীতির কারণে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল। কিন্তু 2009 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মেয়র মহিউদ্দিন সাহেবকে হারিয়ে দেওয়ার জন্য আরেকজন ছিলেন মিস্টার কায়ছার, তিনি প্রেসিডেন্ট মেম্বার ছিলেন। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ভদ্রলোকের পরাজয়ের জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে এবং তারা সফল হয়। আমি সেই নির্বাচনে একজন কোঅর্ডিনেটর ছিলাম। মহিউদ্দিন সাহেব আমাকে বললেন যে রনি সাহেব আপনি আসছেন, উনি সবাইকে আপনি আপনি করে বলতেন, রনি ভাই বলতেন, আপনি ঢাকা থেকে এত কষ্ট করে পরিবার পরিজন নিয়ে আসছেন। তো তার পাশে একজনকে দেখাইয়ে বললেন, খুব সিনিয়র নেতা, ঢাকার, মুখ কালো করে বসে আছে। তো তিনি বললেন যে এই সুদানির ফুত এখানে বসে বসে আমাকে এই কাজ করতেছে, ওই চট্টগ্রাম আঞ্চলিক ভাষা যেভাবে বলে। যাই হোক, রেজাল্ট আউট হলো। আমি ঢাকা নির্বাচনের একদিন আগে চলে এলাম।
তো ফলাফল যখন ঘোষিত হলো, পরাজিত হলো, সেই লবিতে চট্টগ্রামে যারা এমপি ছিলেন তাদের যে কি খুশি, মনে হয় যেন সেখানে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই হলো রাজনীতির হিংসা বিদ্বেষ। অন্যদিকে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এবং জামাতের মধ্যে যে ঐক্য আছে, সেখানে এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকার মেয়র করতে চাচ্ছে। কিন্তু আসলে ঢাকার মেয়র হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির ইভেন হাসনাত বা যারা যারা সংসদ সদস্য হয়েছে, আমাদের সমাজ এখন এদেরকে কোনো এক্সিকিউটিভ পদে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে গ্রহণ করবে, এটা এখনো পর্যন্ত মানে আমরা মেনে নিতে পারছি না। যেমন হাসনাত এমপি হয়েছেন, কিন্তু যদি মির্জা ফখরুল ইসলাম মুন্সি যিনি ছিলেন তার বিপরীত, তিনি যদি থাকতেন, হাসনাত কীভাবে হতো সেটা পরের ব্যাপার। আবার নাহিদ সংসদ সদস্য হয়েছে, তো তাকে ইঞ্জিনিয়ারিং করে সেখান থেকে নির্বাচিত করে আনা হয়েছে, সে জনগণের ভোটে হয়নি, এটা এখন বলতে গেলে সবার কাছে ওপেন সিক্রেট। আক্তারের ব্যাপারে তেমন কোনো কথা শুনিনি। সার্জিস প্রাণান্ত চেষ্টা করেছেন, বেশ ভালো ভোট পেয়েছেন, কিন্তু হতে পারেননি। আর মাসুদের ব্যাপার কি হয়েছে হাতিয়াতে সেটা আমরা জানি না, কিন্তু যারাই হয়ে আসছেন, এনসিপির যারা যারা সংসদ সদস্য হয়েছেন, আমাদের এই সমাজ এখনো পর্যন্ত মানে তাদেরকে এমপি হিসেবে, নেতা হিসেবে, ন্যাশনাল লিডার হিসেবে গ্রহণ করবে, এটা আমাদের মন মানসিকতা এখনো তৈরি হয়নি। হয়তো তারা যদি আরো ভালো কাজ করেন, তারা যদি আগামী দিনগুলোতে টিকে থাকতে পারেন, তাহলে হয়তো একটা সময় তারা জাতীয় নেতায় পরিণত হবেন এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। মানে এই হলো আমাদের দেশের মানে লোকজনের প্রচণ্ড একটা কনজারভেটিভ। এই কনজারভেটিভনেসের কারণে কি হচ্ছে, সেই বিএনপি, আওয়ামী লীগ, এর বাইরে আমরা আসলে যেতে পারছি না। আবার একটা এলাকাতে যিনি এমপি হচ্ছেন, এমপির পরে তার ছেলে এমপি হবে, ছেলের পরে তার বউ হবে, তার কন্যা হবে, মানে এরকম একটা চিন্তা চেতনা, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনে, এই ট্র্যাডিশনের বাইরে শুধু আমি না, ইভেন জাপানে, আমি জাপানে গিয়ে দেখে আসছি, ইংল্যান্ডে, এইভাবে পরিবারতন্ত্রের থেকেই আসলে বেশিরভাগ রাজনীতি হয়ে আসে। তো সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থী মানে এই দুটো পরিবারের বাইরে যেতে পারছে না। তৃতীয় জায়গা থেকে যদি এখানে প্রার্থী করা হয়, এই দুটো পরিবার একত্র হয়ে তাকে মানে হারানোর জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এখানে তারেক রহমান সাহেব বললেও কাজ হবে না। এই গেল এক বাস্তবতা। নিউট্রালি যদি আমি বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু তার সম্পর্কে অনেক বদনাম হয়ে গেছে, তার অনেক কন্ট্রিবিউশন আছে জুলাই আগস্ট আন্দোলনে, কিন্তু প্রচণ্ড ইমেজ সংকট, প্রচণ্ড ইমেজ সংকট। এবং অন্যান্য যেমন সে মন্ত্রী হিসেবে চুপচাপ থেকেছে, যা কিছু করেছে, কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে যেটা হাসনাত করতে পারে বা ইভেন যেটা সার্জিস করতে পারে, এটা এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি, কিংবা নাহিদ যেটা পারে এখনও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। ফলে তাকে প্রার্থী করা মানে হারার সম্ভাবনা। তো সেই দিক থেকে জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ প্রার্থী, সেই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে না করে শোনা যাচ্ছে যে সাদিক কাইয়ুম, ডাকসু যে ভিপি, তাকে করা হয়েছে। এটা কি হবে, মানে এটা কি করে সম্ভব? এখানে দেখা যাচ্ছে যে যেহেতু কবি নজরুল কলেজ, তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, মানে উত্তর দক্ষিণ সিটির যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ঢাকা শহরের যত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব এই এলাকাতে, অর্থাৎ কবি নজরুল, সরওয়ার্দী, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা কলেজ, সিটি কলেজ, এরপরে আইডিয়াল কলেজ, ধানমন্ডি ল কলেজ, বদরুন্নেসা, কামরুন্নেসা, ইডেন, গার্লস অর্থনীতি থেকে শুরু করে কি না আছে, মানে এই এলাকাতে আসলে সব স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত শিবিরের যে যাকে বলা হয় কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী, সমপর্যায় কর্মী বাহিনী ছাত্রদলের নেই। ফলে সাদিক কাইয়ুম সে বান্দরবন থেকে বা পাহাড়ি অঞ্চল থেকে, খাগড়াছড়ি, যেখান থেকে আসুন না কেন, এবং তাকে আপনি যত ইয়াং মনে করেন না কেন, তার পিছনে সংগঠনের হাজার হাজার নিবেদিত প্রাণ যারা কর্মী, তারা বাড়ি বাড়ি ছুটবে, ছেলেরা ছুটবে, মেয়েরা ছুটবে, এবং এদের সংখ্যা কয়েক লাখ। তারা অনেকে ভোটার না, কিন্তু কয়েক লাখ। আবার অন্যদিকে দেখেন যে
তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু অনেক ভোট পেয়েছেন এবং বলা হয়ে থাকে যে সত্যিকার অর্থে তারা ওখানে বিজয়ী হওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে সেখানে ট্রান্সফার করেছেন এবং তারেক রহমান সাহেব যদি সেখানে পরাজিত হতেন এটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন সেখানে কোনো সমঝোতা হয়েছে কি না বা হয়নি সেটা পরের ব্যাপার। তো এই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, এই সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে জামাত তাদের সর্বোচ্চ শক্তি দেখাবে, সর্বোচ্চ বিনিয়োগ করবে এবং এখানে যত রকম কৌশল আছে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তারা চেষ্টা করবে। সেটা এই কারণ হলো ঢাকা শহরে দুটো মেয়র যদি তাদের থাকে তাহলে এই শহর তারা নিয়ন্ত্রণ করতে পারবে। একইভাবে চট্টগ্রামও তারা ছাড় দেবে না, এক চুল ছাড় দেবে না এবং চট্টগ্রামে ইতিমধ্যে তারা একটা বেশ করে ফেলেছে। ফলে সামনে এই যে ঢাকা যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জামাত জিতে যায় রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হবে। যদি বিএনপি জিতে যায় তাহলে একরকম, আর যদি বিএনপি পরাজিত হয় তাহলে আর একরকম। ফলে এখন আপনি যে রাজনীতির যে দৃশ্যগুলো দেখছেন সেই দৃশ্যগুলো খুব দ্রুত, অর্থাৎ এই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে একেবারে রিভার্স হয়ে যাবে সব কিছু। আর এর মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে সেই আওয়ামী লীগের ভোটাররা এবার খুব ম্যাথমেটিক্স ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে তারা প্রাণান্তর চেষ্টা করবে খেলার জন্য এবং সেই খেলাটা হবে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সাথে, যাতে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা হয়, রাজনীতির মাঠ ঘোলা হয় এবং সেই ঘোলা পানিতে আওয়ামী লীগ মাছ শিকার করার চেষ্টা করবে। মহান আল্লাহ ভালো জানেন। আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।